শালবনির দিকে নজর রাখবো। শালবনিতে ভয়াবহ দুর্ঘটনা, সেই ছবি দেখাবো আপনাদের। শালবনির ছবি দেখছেন। শালবনিতে ভয়াবহ দুর্ঘটনা, বাসের সঙ্গে গাড়ির ধাক্কা এবং সঙ্গে সঙ্গেই যে ছবি আপনারা দেখছেন, জ্বলে যাচ্ছে গাড়ি, জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে যে গাড়ির সঙ্গে বাসের দুর্ঘটনা। এবং আশঙ্কা করা হচ্ছে দুজনের মৃত্যুর আশঙ্কা। এখনো পর্যন্ত যেমনটা আমরা জানতে পারছি, বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ গাড়ির এবং সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে গাড়িটি। যে ছবি আপনাদের দেখাচ্ছি, দাউ দাউ করে চলছে গাড়িটি এবং ভস্মীভূত গাড়ি। এবং এখনো পর্যন্ত যেমনটা আমরা জানতে পারছি, দুজনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। যে ছবি আপনাদের দেখাচ্ছি শালবনির ছবি। শালবনিতে ভয়াবহ দুর্ঘটনা, বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষ এবং সেই সংঘর্ষে দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে ভস্মীভূত হয়ে যায় গাড়ি। যে গাড়ির ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছে এই মুহূর্তে। কি হয়েছিল বিস্তারিত জানাবে শোভন, রয়েছে আমার সঙ্গে। শোভন, দেখো তমশ্রী, যেটা জানা যাচ্ছে আজ ঠিক বিকেলবার নাগাদ মেদিনীপুর থেকে শালবনির যে ব্লক রয়েছে, শালবনি থানার অন্তর্গত বুড়িশলের জঙ্গলে, যেটি পিড়াকাটাগামী রাস্তা, সেই বুড়িশলের জঙ্গলে পিড়াকাটাগামী একটি বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয় এবং সংঘর্ষের পরেই কিন্তু প্রাইভেট কারটিতে আগুন লেগে যায়। এবং আগুন লাগার পরেও কিন্তু যে যাত্রী ছিল দুজন সেই গাড়ির মধ্যে, তারা কিন্তু বেরিয়ে পুরো একদম দুজনেরই মৃত্যু হয়েছে বলে এখন পর্যন্ত। আরো একবার জানতে চাইবো ঠিক কি হয়েছিল, তোমার কথা স্পষ্ট আসলো না, আরো একবার যদি তুমি জানাও। তমশ্রী, দেখো যেটা জানা যাচ্ছে যে প্রাইভেট কারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে শালবনির অন্তর্গত বুড়িশলের জঙ্গলে। এবং যেটা জানা যাচ্ছে যে প্রাইভেট কারের সঙ্গে যখন সংঘর্ষ হয় সেই মুহূর্তেই কিন্তু প্রাইভেট কারটিতে আগুন লেগে যায় এবং আগুনের দুজন যাত্রী, এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে দুজন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ হয়ে। এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই দুজন যাত্রীর মৃতদেহ প্রাইভেট কার থেকে বের করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এলাকায় উত্তেজনা রয়েছে। প্রাইভেট কারটি, যেটা স্থানীয়রা জানাচ্ছে যে প্রাইভেট কারটি অতি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই যে মুখোমুখি সংঘর্ষ হলো কিভাবে, মানে কে অন্য রুট দিয়ে আসছিল, কোন গাড়িটি অন্য রুট দিয়ে, বাস নাই চার চাকার গাড়িটি? যেটা স্থানীয়রা জানাচ্ছে যে চার চাকা গাড়িটি, সেই চার চাকা গাড়িটি যে রুটে আসছিল তার উল্টো দিকে একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল এবং সেই সময় কিন্তু দুর্ঘটনা ঘটে। এবং যেটা স্থানীয়রা জানাচ্ছে যে এই যে প্রাইভেট কারটি রয়েছে, প্রাইভেট কারটি কিন্তু অতি দ্রুত গতিতে ছিল, যার ফলে কিন্তু এই দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনার পরেই কিন্তু গাড়িটিতে আগুন লেগে যায় সঙ্গে সঙ্গে। এবং এর পরে কিন্তু যে যাত্রী দুজন ছিল সেই গাড়িতে, তারা কিন্তু বেরিয়ে আসার সুযোগ পাননি, ফলত গাড়ির মধ্যেই কিন্তু তারা অগ্নিদগ্ধ হয়ে দুজনেরই মৃত্যু হয়েছে বলে এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে। এবং দুজনের মৃতদেহ উদ্ধার করেছে শালবনি থানার পুলিশ। একটু জানতে চাইবো যে বাসের কি অবস্থা, বাসে তো যাত্রী ছিল নিশ্চয়ই, তাদের কি অবস্থা? বাসের যে যাত্রী ছিল, বাসের বেশ কিছু যাত্রী অল্প বিস্তর আহত হয়েছে। বাসের বাস যাত্রী যারা ছিলেন তাদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে যে প্রাইভেট কারটি ছিল, সেই প্রাইভেট কারটি কিন্তু সম্পূর্ণ অগ্নিদগ্ধ হয়ে পুরো ভস্মীভূত হয়ে গেছে এবং ঘটনাস্থলে ফায়ার ব্রিগেড অর্থাৎ দমকল বাহিনী পৌঁছে কিন্তু সেই গাড়িটি আগুন নিভিয়েছে এবং নেভানোর পরে কিন্তু দুজনের, যে যেটা জানা যাচ্ছে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অবশ্যই বেশ, তুমি পরিস্থিতির উপর নজর রাখো শোভন। বিলকিস বানু গণধর্ষণ ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। 2002 সাল এবং 2022-এর 15ই আগস্ট যে 11 জন দোষী সাব্যস্ত হয়েছে তাদের ছেড়ে দেয় আদালত, গুজরাট আদালত। এবং সেই মামলায় এবার বিস্ফোরক সুপ্রিম কোর্ট গুজরাট সরকারের কে তীব্র ভৎসনা এবং আদালতকে ভৎসনা করে জানালো যে 11 জনকেই জেলে ফেরত যেতে হবে, নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেখুন, নতুন বছরের শুরুতে বিলকিস বানুর বাড়িতে যেন উৎসব। এদিনেই বারবার মনে পড়ে যাচ্ছে 2022 সালের সেই দিনটার কথা, যেদিন বিলকিস বানুর জীবনে নতুন করে নেমে এসেছিল অন্ধকার, যেদিন ছাড়া পেয়েছিল 11 জন ধর্ষক খুনি। গলায় ফুলের মালা, মুখে হাসি, মুখে মিষ্টি, বীর দর্পে বুক ফুলিয়ে দাঁড়িয়ে 11 জন। এরা প্রত্যেকে ধর্ষক খুনি। 2022 সালে 15ই আগস্ট ভারতের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে এই ধর্ষক খুনিদের জেল থেকে মুক্তি দেয় বিজেপি শাসিত গুজরাট সরকার। বিলকিস বানু মামলার এই 11 অপরাধীর মুক্তির সিদ্ধান্তকেই সোমবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। 2 সপ্তাহের মধ্যে অপরাধীদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। তীব্র ভৎসনা করেছে গুজরাট সরকারকে।
एक तरह से ये पूरा का पूरा जो सिलसिला चला कानून के खिलाफ था। अदालत ने ये फैसला किया कि ये लोगों को वापस जेल में अभी जाना होगा और उन्होंने ये भी आश्चर्य प्रकट किया कि गुजरात स्टेट ने इस तरह क्यों इस मामले में एक्ट किया। সালে গুজরাট হিংসার সময় 5 মাসের অন্তঃসত্ত্বা বিলকিস বানোকে ধর্ষণ করে 11 জন। বিলকিসের চোখের সামনে পাথরে আঁচড়ে মেরে ফেলা হয় তার 3 বছরের মেয়েকে। 21 বছরের বিলকিস তার মা সহ পরিবারের 5 মহিলাকে গণধর্ষণ করা হয়। নৃশংসভাবে খুন করা হয় বিলকিসের পরিবারের 7 সদস্যকে। এই মামলাতেই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা খাটছিল 11 জন। তাদের একজন মুক্তির আবেদন জানায় সুপ্রিম কোর্টে। 2022 সালের মে মাসে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় এই বিষয়ে সিদ্ধান্ত নেবে গুজরাট সরকার। গুজরাতে বিজেপি সরকার তখন বিশেষ কমিটি গড়ে। সেই কমিটি মুক্তির অনুমতি দেয়। তাদের বক্তব্য ছিল 11 জনই সংস্কারী ব্রাহ্মণ, 14 বছর সাজা ভোগ করেছেন, জেলেও এরা ভালো আচরণ করেছেন। এরপরেই 11 ধর্ষক খুনির জেল থেকে মুক্তি। একে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিলকিস বানো সহ বেশ কয়েকজন। সেই মামলায় এদিন মুক্তির সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি বিবি নাগরধারা ও বিচারপতি উজ্জ্বল ভুইয়ার বেঞ্চ। শীর্ষ আদালত বলেছে দোষীদের মুক্তির সিদ্ধান্ত গুজরাট সরকারের এখতিয়ার বহির্ভূত, কারণ মামলা চলেছিল মহারাষ্ট্রে। তাই দোষীদের মুক্তি দিতে পারে শুধুমাত্র মহারাষ্ট্র সরকার। যেভাবে অপরাধীদের মুক্তি দেওয়া হয়েছে সেটা ক্ষমতার অপব্যবহারের চূড়ান্ত উদাহরণ। সুপ্রিম কোর্ট যাতে গুজরাট সরকারকে মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে অনুমতি দেয়, তার জন্য শীর্ষ আদালতকে প্রতারিত করা হয়। সুপ্রিম কোর্টে আবেদনের সময় অনেক তথ্য গোপন করা হয়, তথ্য বিকৃতও করা হয়। ধর্ম, জাত যাই হোক, একজন মহিলাকে সব সময় সম্মান করা উচিত। একজন মহিলার সঙ্গে গুরুতর অপরাধ হলে সেই অপরাধীদের কি মুক্তির অনুমতি দেওয়া যায়? সুপ্রিম কোর্টের এই রায়ের জেরে 11 জন ধর্ষক এবং খুনিকে আবার জেলে ঢুকতে হবে। এতে বিলকিস বানো এবং তার পরিবারে খুশির হাওয়া। নিউজ 18 বাংলা। ধর্ষণ এবং পরিবারের 7 জনকে খুন, আর সেই ঘটনায় 11 জনকে বেকসুর খালাস করে দেয় গুজরাট আদালত 2022 সালে। আর তাতেই ক্ষিপ্ত সুপ্রিম কোর্ট আইন ভেঙে দোষীদের মুক্তি দেওয়ার দাবি করেছেন এবং তিনি বলছেন যে আদালতকে ব্যবহার করে আইন ভাঙার অভিযোগ। আর বিলকিস মামলায় সুপ্রিম কোর্টকে ধন্যবাদ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। I am grateful for the Supreme Court because this judgment it itself proves that Bilkis Mamla, the victims are totally scot-free. It is not to be done. The rapists are freely moving and they are enjoying the power. It won't look nice. The Supreme Court judgment, I admire them to take a strong and bold judgment. Do you see that only one? There are so many cases. You see Sakhi's cases. What justice they have got, instead of getting justice, they became the president of the federation. We know what is going on. We know each and everything. আর বিলকিস মামলায় সুপ্রিম কোর্টের এই রায়ে কি বলছে সিপিআইএম এবং কংগ্রেস, শুনুন। सेंट्रल गवर्नमेंट ने भी इजाजत दे दी थी। क्या होम मिनिस्ट्री नहीं जानते हैं? क्या सोलिसिटर जनरल नहीं जानते हैं कि ये बिल्कुल गलत है? क्या उन्होंने चेक नहीं किया? जो सुप्रीम कोर्ट ने कहा ये फ्रॉड है, जो पिटिशनर है वो साफ हाथों से नहीं आ रहे कोर्ट में, क्या ये सब बिल्कुल इतने इनोसेंट थे इस हकीकत से? जो कोर्ट की कॉमन्स है, जो जजमेंट है, हम इसका स्वागत करते हैं और मैं उम्मीद करती हूँ कि जो दोषी पाए गए हैं उनका जगह केवल जेल में है और जितने जल्दी इनको वापस जेल भेजा जाए उतने ही फिर महिलाओं के अधिकारों का रक्षा होगा। स्वतंत्र भारत में बाबा साहब अंबेडकर के संविधान में ऐसा कोई प्रावधान नहीं हो सकता जहां अपराधी का धर्म देखा जाए या अपराध के शिकार का धर्म या मजहब देखा जाए या जाति देखी जाए। एक पार्टी से जुड़े हुए लोगों ने उनका माल्यार्पण किया, उनका स्वागत किया। यह देखकर रोंगटे खड़े हो जाते थे कि इस देश में आजादी के 75 साल बाद जब हम अमृत महोत्सव मना रहे हैं तब भी ऐसा संभव है। हम सुप्रीम कोर्ट का कोटि कोटि धन्यवाद देते हैं। মহিলাদের সুরক্ষা নিয়ে বিজেপিকে কড়া আক্রমণ, নারী শক্তির জয় প্রতিক্রিয়া বিরোধীদের, আর পাল্টা তোপ গেরুয়া শিবিরের।
আইনের ফাঁক রাখা হয়নি, কারণ ওখানে বিজেপি সরকার ছিল, বিজেপি সরকারই গ্রেপ্তার করে, তারাই তদন্ত করে, তাদের তদন্তের তথ্যের উপরে ভিত্তি করেই যাবজ্জীবন দিয়েছিল আদালত। আর 14 বছর সাজা কেটে ফেলার পর যাবজ্জীবনের সাজাপ্রাপ্ত বন্দীকে মুক্তি দিয়েছিল। এখন সুপ্রিম কোর্ট বলছে যে এটা ক্ষমতার অপব্যবহার হয়েছে, এখন সেটা নিয়ে আইনি প্রক্রিয়া চলবে। সুতরাং বিরোধীদের যারা থাকে ওই ব্রিগেডের মধ্যে থাকবে, আর ওই গান বাজনার মধ্যে থাকবে। 2024-এর 15 আগস্ট আবার জাতিকে সম্বোধন করবেন নরেন্দ্র দামোদর দাস মোদী। যারা হাতে চাঁদ পেয়েছে তারা 2029-এর জন্য চিন্তা ভাবনা করবে। শুক্রবারের ঘটনার পর আজ সোমবার 3 দিনে অধরা শেখ শাহজাহান। ইডি অফিসারদের মারধরে অভিযুক্ত শেখ শাহজাহান। এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে ডিজি। সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, ঠিক কি ব্যবস্থা নিতে চলেছে রাজ্য? দেখো, শুক্রবারের ঘটনার পর থেকে মূলত বারবার প্রশ্ন উঠেছে রাজ্য পুলিশের ভূমিকাকে কেন্দ্র করে। কখনো রাজ্যপাল প্রশ্ন তুলেছেন, কখনো রাজ্যের বিরোধী দল প্রশ্ন তুলেছে, অর্থাৎ বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য পুলিশকে। সেই জায়গায় দাঁড়িয়ে আজ রাজ্য পুলিশের প্রধান, রাজ্য পুলিশের ডিজি, তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং আইন অনুযায়ী যা পদক্ষেপ করা হবে। নাম না করে মূলত তৃণমূলের এই নেতার বিরুদ্ধে যে রাজ্য পুলিশ পদক্ষেপ নিতে চলেছে তা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার স্পষ্ট করে দিলেন। আইন অনুযায়ী যা করা হবে, এমনটাই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আজ মন্তব্য করেন। অর্থাৎ শুক্রবার ইডি অফিসারদের মারধরের ঘটনা ঘটেছে এমনটাই অভিযোগ হয়েছে। শুধু তাই নয়, রাজ্য পুলিশের অধীনে নেজার থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্য পুলিশ যে এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে, অন্তত রাজ্য পুলিশের ডিজির মন্তব্য থেকেই তা স্পষ্ট। বেশ সোমরাজ। हम लोग जिसने भी लॉ हाथ में लिया है उसके खिलाफ सख्त कार्रवाई करेंगे, जिसने भी लॉ को तोड़ा है। हम लोग जिसने भी लॉ हाथ में लिया है उसके खिलाफ सख्त कार्रवाई करेंगे, जिसने भी लॉ को तोड़ा है। মৃত্যুবরণ করলেও আত্মসমর্পণ করব না, রাজ্য পুলিশকে বার্তা দিয়েছেন শেখ শাহজাহান। দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বোঝানোর কাজ চলছে, পুলিশের মাধ্যমে ওকে সারেন্ডার করার জন্য বলেছেন। ইতিমধ্যে ওখানে জবি থমাস এবং নাজার থানা তারা ওকে সকালবেলা ফিলার পাঠিয়েছে সারেন্ডার করার জন্য। ইনিশিয়ালি শাহজাহান পুলিশের লোকদের ওকে বলেছে যে আমি দরকার হলে মৃত্যুবরণ করতে রাজি আছি, সারেন্ডার করব না। শুক্রবার এদিকে ইডি আক্রান্ত মামলা, জনস্বার্থ মামলার অনুমতি দিয়েছে বিচারপতি। ইডি আক্রান্তে জনস্বার্থ মামলা, সন্দেশখালীর ঘটনায় জনস্বার্থ মামলা। শুধু সন্দেশখালীর ঘটনা নয়, সন্দেশখালী ও বনগাঁয় আক্রান্ত ইডি আধিকারিকরা মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির। এনআইএ তদন্তের আবেদন করে মামলা, শেখ শাহজাহানের গ্রেফতারি চেয়ে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির। আগামী বৃহস্পতিবার শুনানি। সন্দেশখালীর ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে। গত শুক্রবার ইডি রেডে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। এবার সেই সন্দেশখালীর ঘটনা থেকে চার্জশিট জমা সিবিআই এর। আলিপুরের বিশেষ আদালতে ফাইনাল চার্জশিট জমা সিবিআই এর। এসএসসি 4টি মামলায় চার্জশিট জমা সিবিআই এর। 9 জানুয়ারি হাইকোর্টে রিপোর্ট জমার আগেই চার্জশিট। সরাসরি চলে যাবো, অমিত সরকার রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, এই যে চার্জশিট, এই নতুন কি রয়েছে এই চার্জশিটে? দেখো, এসএসসি 4টি মামলা, অর্থাৎ এসএসসি নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, 11 জন শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, গ্রুপ সি, 4টি মামলা তদন্ত গত 1.5 বছর ধরে করছিল এবং এর আগেও সিবিআই জমা দেওয়া হয়েছিল আলিপুর বিশেষ সিবিআই আদালতে। আজকে সিবিআই তরফে তাদের তরফে জানিয়ে দেওয়া হলো যে এসএসসি 4টি মামলা তারা তদন্ত করছিল, সেই তদন্ত আপাতত শেষ এবং তারা ফাইনাল চার্জশিট জমা দিল। নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই চার্জশিট জমা করতে আছে তাদের
পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনের সেখানে নাম রয়েছে। এছাড়া গ্রুপ সি নিয়োগ দুর্নীতির মামলা, সেই মামলাতে যে চার্জশিট জমা করেছে এই চূড়ান্ত চার্জশিটে কিন্তু একজন শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকের নাম রয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। সেক্ষেত্রে 1.5 বছরের বেশি সময় ধরে চলা নিয়োগ সংক্রান্ত মামলা, সেই মামলার চূড়ান্ত ফাইনাল চার্জশিট দেওয়া হলো সিবিআই তরফে এবং 6 তারিখে কলকাতা হাইকোর্টে কম্প্রিহেনসিভ রিপোর্টও তারা দেবে, এমনটাই কিন্তু সিবিআই সূত্রে খবর। বেশ অমিত, ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত শুক্রবার ইডির রেইডে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। এবার সেই সন্দেশখালীর ঘটনা থেকে শিক্ষা, সরবেরিয়ার ঘটনার পর থেকে শিক্ষা নেওয়া হয়েছে এবং সরবেরিয়ার ঘটনার পর সিআরপিএফ হেডকোয়ার্টারের তরফ থেকে দেওয়া হচ্ছে অ্যান্টি রায়েট কিট। সব অভিযানে অ্যান্টি রায়েট কিট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের আগে ব্যারাকপুরে বিধায়ক সাংসদ দ্বন্দ্ব অব্যাহত, কারণ বৈঠকের পরেও অনড় সোমনাথ শ্যাম, অর্জুন সিং এর বিরুদ্ধে কার্যত যুদ্ধ জারি তৃণমূল বিধায়কের। উত্তর 24 পরগনায় তৃণমূলের কোর কমিটির বৈঠক, কোন্দলের মধ্যেই বৈঠকে সাংসদ বিধায়ক দুজনই অর্জুনকে গুরুত্ব দিতে নারাজ জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। ব্যক্তি বিশেষে দল চলে না তৃণমূল কংগ্রেস। দল যেটা বলবে, যাকে আগামী দিনে সেখানে প্রস্তুত করবে, যাকে পাঠাবে তাকে নিয়ে দল করবে। অর্জুন বলে আপনার আপত্তি থাকবে? অর্জুন বলে না, আমি অর্জুন কে আমি তো জানি না। অর্জুন বলে কোনো কথা নয়। আমি দল যেটা বলবে, যাকে পাঠাবে, যাকে ওখানে বলবে নির্বাচনে দাঁড়াবার জন্য, তার সঙ্গে নিশ্চয়ই সোমনাথ শ্যামও থাকবে, কারণ আমি দলের প্রতীকে জিতেছি। অর্জুন সিং যদি প্রার্থী হন তাহলে আপনারা কি প্রার্থী কে হবে এটা কেউ বলতে পারবে না। যদি আমি কালকে নাও থাকতে পারি, যদির কোনো প্রশ্ন নেই। যদি নয়, দল যাকে সিদ্ধান্ত নিয়ে পাঠাবে তাকে নিয়ে কথা বলবে। আর এই বিষয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে প্রশ্ন করা হলে তিনি মন্তব্যে অনড়। কোনো মন্তব্যই নেই, কিন্তু সোমনাথ শ্যাম এরকম ভাবে বলে গেলেন কেউ বলছে আলোচনা নেই, কোনো নিয়ে আলোচনা নেই, এটা পুরো সাংগঠনিক আলোচনা। আজকে তো আপনি এবং সোমনাথ শ্যাম দুজন অনেকদিন পর এক টেবিলের মিটিং। আমরা অনেকবার এক টেবিলে বসে। তাহলে দ্বন্দ্ব কি মিটলো? দ্বন্দ্বই নেই না, ওটা যাবো না। এবার শিলিগুড়ির দিকে নজর রাখবো, কারণ শিলিগুড়িতে বেআইনের নির্মাণ নিয়ে তরজয় প্রাক্তন ও বর্তমান মেয়র। গত 22শে ডিসেম্বর হাইকোর্টের নির্দেশে যে ছবি আপনাদের দেখাচ্ছি, অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। আর সেই ঘটনার পর আজ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বাম আমলের প্রসঙ্গ তোলেন মেয়র গৌতম দেব। তার অভিযোগ, শহর জুড়ে অবৈধ নির্মাণের কারবার হয়, বাম আমলে এই সব অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হবে। পাল্টা মেয়রকে বিতলেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। অবৈধ নির্মাণ প্রমাণের চ্যালেঞ্জ প্রাক্তন মেয়রের। যারা এর আগে 40 বছর ছিল, 40-45 বছর, এবং তারাই এখানে ছিল, তা এই কারবারটা করেছে। মাঝখানে মাছের দোকান, মাংসের দোকান, ইটের পাজা, এটা একটা সভ্য শহর, সভ্য জায়গা। এটা এরা শিলিগুড়ি শহরের এবং আগামী প্রজন্মের প্রচণ্ড সর্বনাশ করেছে। কিন্তু বেআইনি নির্মাণ বামফ্রন্টের সময় হয়েছিল, এই কথা যদি কেউ বলে থাকে এটা একেবারেই অসত্য কথা, মিথ্যে কথা। এবং যত রকমের শিলিগুড়িতে যত বেআইনি কার্যকলাপ হয়, সে নির্মাণ কাজই হোক, জমির দালালি হোক, সব কিছুর মধ্যে তৃণমূল কংগ্রেস আছে। তৃণমূল কংগ্রেসের এক একজন নেতা এবং তারা অল্প সময়ের মধ্যে কত টাকার মালিক হলেন, কিভাবে মালিক হলেন, এ সমস্ত হয়ে হচ্ছে বেআইনি নির্মাণ কাজের প্রশ্রয় দিয়ে এবং উৎসাহ দিয়ে এবং তার সঙ্গে যুক্ত থেকে, আর তার সঙ্গে জমির দালালি। শিলিগুড়ির পর এবার পূর্ব মেদিনীপুরের কাঁথের দিকে নজর রাখবো। অনাস্থার বিরুদ্ধে চ্যালেঞ্জ সুবল মান্নার। অনাস্থা 16 জন কাউন্সিলরকে পাল্টা চিঠি দিলেন সুবল মান্না। সুবল মান্না তিনি পাল্টা চিঠি দিলেন। অনাস্থানার সঠিক কারণ নেই বলে চিঠিতে উল্লেখ সুবলের। সঠিক তথ্য প্রমাণ দেওয়ার দাবি সুবল মান্নার। যদিও জেলা তৃণমূলের তরফে কাউন্সিলরদের সুবলের চিঠির উত্তর না দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একটি স্কুলের অনুষ্ঠানে গিয়ে শিশির অধিকারীকে গুরু বলায় প্যাঁচে পড়েন সুবল মান্না।
আমাদের কাউন্সিলর 16 জন আমরা যেভাবে চিঠি করা দরকার নিশ্চিতভাবে সেই চিঠি আমরা করেছি, যেটা নিয়ম অনুযায়ী চিঠি হয়। বয়ানে পরিষ্কার দেওয়া আছে যে রুলস তুলে দেওয়া হয়েছে, যা মিউনিসিপাল অ্যাক্টের যা রুলস আছে সেই রুলস অনুযায়ী নো কনফিডেন্স এসছে। রুলসের যে অ্যাক্টটা দেওয়া আছে সেই অ্যাক্টেই দেওয়া আছে যে মিটিংটা স্পেশাল মিটিং ডাকতে হবে, এবং স্পেশাল মিটিং এর রুলসে দেওয়া আছে রিমুভাল অফ চেয়ারম্যান। এটাই হচ্ছে মেন, এই রুলস মধ্যেই পড়ে রিমুভাল অফ চেয়ারম্যানের মিটিং। অনেকে হয়তো জানেন না নিয়মটা, সেই জন্য হয়তো উনি চিঠি করছেন। এবার ভাঙড়ের দিকে নজর রাখবো, কারণ আজ থেকে ভাঙড়ের দায়িত্ব কলকাতা পুলিশের। আজ থেকে ভাঙড়ের দায়িত্ব নিল কলকাতা পুলিশ। যে ছবি আপনারা দেখছেন, ভাঙড়ের দায়িত্বে কলকাতা পুলিশ। দুপুরে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের উদ্বোধন করা হয় এবং উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভাঙড় ডিভিশনের পাশাপাশি কলকাতা পুলিশের ট্রাফিক গার্ড এবং 4টি থানারও উদ্বোধন করা হয়। উদ্বোধনের আগে সেজে ওঠে নতুন থানাগুলি, যে ছবি আপনারা দেখছেন। এবং কলকাতা পুলিশের আওতায় ভাঙড় ডিভিশনের 8 থানায় বাড়তি পরিকাঠামো। ভাঙড়ের 8 থানায় পুলিশি পরিকাঠামোয় ব্যাপক রদবদল করা হয়েছে। প্রত্যেক থানায় ওসি, অতিরিক্ত ওসি এবং 10 এসআই, 4 মহিলা এসআই। প্রত্যেক থানায় থাকবে দুজন সার্জেন্ট, 12 জন এএসআই, 3 জন মহিলা এএসআই। প্রতি থানায় 80 কনস্টেবল, 30 মহিলা কনস্টেবল থাকবে 12 চালক। ট্রাফিক নিয়ন্ত্রণে আলাদা গার্ড। ভাঙড়ে যান নিয়ন্ত্রণে কলকাতা পুলিশের নয়া ট্রাফিক গার্ড। ট্রাফিক গার্ডের দায়িত্বে একজন এসি, 2 জন ইন্সপেক্টর, 15 জন ইন্সপেক্টর, এবং ট্রাফিক গার্ডের দায়িত্বে থাকবে 15 জন এএসআই এবং 100 জন কনস্টেবল।